সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুভেচ্ছা অভিনন্দন। তোমাদের কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমরা আজকে শুরু করব সপ্তম লেকচার। আমরা অনেকগুলো লেকচার শেষ করেছি। তো ছোটো ছোটো কনসেপ্ট আমি আগেই বলছিলাম, তুমি যদি শেষ করে ফেলো তাহলে তোমার বইটা কিন্তু সুন্দরভাবে তোমার নখদর্পণে চলে আসবে। এই জন্য তোমার উচিত এই প্রত্যেকটা লেকচার ভালো মতো বারবার শোনা এবং ওই আলোকে পড়াশোনা করা। যাকে আমরা প্রথম অধ্যায় শেষ করছি, চতুর্থ অধ্যায়ে কিছু জিনিস শেষ করছি। এবার আমরা পড়ব দ্বিতীয় অধ্যায় আছে বাংলাদেশের কৃষি। তো বাংলাদেশের কৃষি পড়তে গেলেই কী চিন্তা করতে হবে তোমার? একটু মানে তোমার ওখান থেকে কৃষিকে কল্পনা করতে হবে। কৃষক কিভাবে কাজ করে, কৃষি কীভাবে কাজ করে, এই জিনিসটা কিন্তু তুমি দেখোনি খুব কাছ থেকে, আমি দেখছি। হ্যাঁ, এই কারণে আমি একটা জিনিস লিখে রাখছি, দেখো এদিকে লিখেছি, হোয়াট ইজ ডু নো ওয়ন্ট হার্ট ইউ। লিখছি, হোয়াট ইজ ডোন্ট নো ওয়ন্ট নট হার্ট ইউ। এর মানে হচ্ছে, তুমি যা দেখো তা তোমাকে দোলায়িত করে বা চিন্তিত করে বা ভাবায়িত করে, আর তুমি যা দেখো না তা তোমাকে কিন্তু দোলায়িত করে না, ঠিক না? মানে বাংলাদেশের কৃষিকে তুমি খুব কাছ থেকে দেখোনি, সেজন্য তোমাকে হয়তো এটা দোলায়িত নাও করতে পারে ওইভাবে। আর যদি তুমি দেখে থাকো তাহলে তোমাকে দোলায়িত করবে বা ভাবায়িত করবে। এখন তুমি চিন্তা করো, আমি যদি তোমাকে এইভাবে বলি যে তুমি চোখ বন্ধ করে তোমার মাকে দেখতে পাও, চোখ খুলেও দেখতে পাও, চোখ বন্ধ করেও দেখতে পাও, ঠিক না? দেখতে পাও, আমি জানি। এবার যদি বলি তুমি চোখ বন্ধ করে আমার মাকে দেখতে পাও, পাও না। তাইলে তুমি যেটা দেখেছো, দেখো তোমার মা তোমাকে চোখ বন্ধ করলে তুমি তোমার মাকে দেখতে পাও, সেটা তোমাকে চিন্তিত করে, ভাবায়িত করে, চোখ বন্ধ করে তুমি দেখতে পাও। এরকমভাবে যেই জিনিসটা তোমার মেমোরিতে ক্যাচ করে, ধরে রাখে, দেখেছো, পড়েছো, তুমি সেই জিনিসটা কিন্তু বলিতে পারো। আর যে জিনিসটা পড়োনি, দেখোনি, সেটাতে কিন্তু তোমাকে দোলায়িত করবে না, কারণ তুমি ওটা নিয়ে চিন্তা করো না। খুব স্বাভাবিক ব্যাপার। তুমি চোখ বন্ধ করলে অনেক কিছু দেখতে পাও, ঠিক না? চোখ বন্ধ করলে অনেক কিছু দেখতে পাও যেটা আমি দেখতে পাই না। আবার আমি চোখ বন্ধ করলে যেটা দেখতে পাই তুমি কিন্তু এরকম কিছু দেখতে পাও না। যাই হোক, তোমার চিন্তা চেতনায় কিন্তু গতদিন বলছিলাম তোমার চিন্তায় তোমার সুখ দুঃখের কারণ, আজকে বলছি তোমার চিন্তায় কিন্তু তুমি যা দেখো, চোখ দিয়ে যা দেখো, তোমার মেমোরিতে কিন্তু ওই চিন্তাটা ক্যাচ করে বারবার। তুমি যদি ভাবো, চিন্তা করো, কেন হলো, কী হলো, কী কারণে হচ্ছে। তার মানে তুমি এই আমার ইকোনমিক্সের সব থেকে ভালো সংজ্ঞা এবং মজার সংজ্ঞা, দার্শনিক সংজ্ঞা, তুমি যেটাই বলো, সব দিক থেকে উৎকৃষ্ট সংজ্ঞা আমার কাছে মনে হয়েছে এরা। এত সুন্দর সংজ্ঞা আমি ইকোনমিক্সের কোথাও পাইনি। আমি সামষ্টিক অর্থনীতি পড়তে যেয়ে এই সংজ্ঞাটা পাইছিলাম, যে হোয়াট ইজ ডু নো ওয়ন্ট হার্ট ইউ, হোয়াট ইজ ডোন্ট নো ওয়ন্ট নট হার্ট ইউ। তুমি যা দেখো তোমাকে তা ভাবায়িত করে, চিন্তিত করে, যা দেখো না তাকে তোমাকে চিন্তিত করে না। আবার যদি আমি একটা উদাহরণ দিই এইভাবে, যে তুমি মানুষকে দেখো, কোনো টিচারকে দেখো, কোনো প্রিন্সিপালকে দেখো, যা তোমাকে চিন্তিত করাতে পারে, ভাবায়িত করতে পারে, তুমি চোখ বন্ধ করে সেটা মেমোরাইজ করেছো এবং দেখতে পাও। কিন্তু তুমি মানুষকে দেখতে পেলে ভূতকে কি দেখতে পাও? ভূত তো দেখতে পাও না। তাহলে ভূত কীরকম জিনিস, এক একজন মানুষ এক এক কল্পনা করে এই জিনিসটা ছবি দিয়েছে। যাই হোক, তাহলে বুঝতে পারছো যে এই জিনিসটা এরকম। তো আমি একটা বিষয় বলে শুরু করতে চাই। তুমি বাংলাদেশের কৃষি নিয়ে একটু কল্পনা করবো, ভাববা, তাহলে তুমি এই চিন্তাটা তোমার মাথায় আসবে। ছোটো একটা গল্প দিয়ে শুরু করি। ছোটো একটু গল্পটা এরকম যে, মনে করো দুইটা ছাগল বাঁধা আছে। তো দুইটা ছাগল যদি বাঁধা থাকে, একটা ছাগলকে মনে করো কোরবানির সময়, যে কোরবানির সময় কী করা হয়, যে পশুকে জবাই দেওয়া হয়। তো একটা ছাগল ধরে নিয়ে এসে জবাই দেওয়া হচ্ছে। পরবর্তী সময়ে কী হচ্ছে, ওই ছাগলটা, আরেকটা যেটা ছাগল ছিল, আবার একটু বলে গেছি যে ওই দুইটার ছাগলের কিন্তু কাঁঠাল পাতা বাঁধা ছিল, কাঁঠাল পাতা খাচ্ছিল, একটা টান দিয়ে নিয়ে এসে জবাই দেওয়া হলো। আর ওই ছাগলটা সেটা কিন্তু দেখছে, ঠিকঠাকই দেখছে যে ওই ছাগলটাকে জবাই দেওয়া হলো, কিন্তু ওতে সে মোটেও বিচলিত হচ্ছে না। সে কি কাঁঠাল পাতা মসমস করে খাওয়াই যাচ্ছে। তো এরকম হলে হবে না। আমি তোমাকে বলছি, তোমাদেরকে বলছি, বিচলিত হতে হবে, চিন্তিত হতে হবে, চিন্তা করতে হবে, চিন্তা করতে শিখতে হবে। আমি বারবারই বলি, অন্য সাবজেক্টে চোখ বন্ধ করে পড়া যাবে না, ঠিক না? চোখ খুলে পড়ে যেতে হবে। আমার সাবজেক্ট চোখ খুলে পড়বো, চোখ বন্ধ করে ভাববো, বাস শেষ, সুন্দর মতো হয়ে যাবে। তো দেখো, কলেজ কিন্তু তোমাকে আপনা আপনি পার করে দিবে না।
তোমাকে কলেজ থেকে যেমন ফার্স্ট ইয়ার থেকে সেকেন্ড ইয়ারে উঠে গেছে, মজায় মজায় মনে হচ্ছে উঠে যাচ্ছ, কিন্তু তুমি একটু মনে রাখবা যে ইয়ার প্রমোশনে ভালো না করলে কলেজ তোমাকে পরীক্ষা দিতে দেবে না। যা হোক, সেদিক না যায়, আমরা ভালো করব, ভালোর প্রত্যাশা করি, পজিটিভ চিন্তা করতে শিখব। পজিটিভ চিন্তা না করতে শিখলে আমরা ভালো কিছু করতে পারবো না। ভালো কিছু করতে হলে আগেই পজিটিভ চিন্তা করতে হবে, হ্যাঁ আমার দিয়ে হবে, পারবই, ভালো রেজাল্ট করবো, A+ পাবো, এই প্রত্যাশা নিয়ে আগাও, দেখো ভালো করা সম্ভব। এখানে খুবই সহজ জিনিস, খুব সহজ টার্ম। আমরা বাংলাদেশের কৃষি নিয়ে পড়বো, এই কৃষি শিক্ষা যারা পড়েছে তারা এই জিনিসটা খুব সহজে লিখে দিতে পারে। তো বাংলাদেশের কৃষি নিয়ে পড়তে গেলে আমরা যে জিনিসটা প্রথমে আগাবো, এই যে একটু কৃষি নিয়ে চিন্তা করব, তারপরে ভিতরটা পড়বো, দেখবা সহজভাবে হয়ে যাবে। তো দেখো দ্বিতীয় অধ্যায় আমরা আসছি, দ্বিতীয় অধ্যায় বাংলাদেশের কৃষি। এখানে আমরা কি কি শিখতে পারবো এই অধ্যায়ে পড়তে গেলে, শিখন ফলটা কি। তো শিখন ফলটা আমি একটু দেখে বলি যে শিখন ফলটার ভিতরে কী আছে। বাংলাদেশের কৃষির কাঠামো আছে, এর উপসর্গ বর্ণনা, কাঠামো এবং উপসর্গ বর্ণনা করতে পারবো। জিডিপিতে কৃষি খাতের অবদান, জিডিপিতে কতটুকু অবদান রেখেছে কৃষি। এখানে শিল্প খাতের অবদান দেখানো হয় জিডিপিতে, তারপরে তোমার দেখানো হয় যে তৈরি পোশাকের কতটুকু অবদান, তাহলে কৃষিতে কতটুকু অবদান আছে সেটা দেখানো হবে। লেখচিত্র অঙ্কন করবো আমরা, লেখচিত্র খুব সহজ, তুমি এই ক্লাস করার পরেই অন্য কাউকে শেখাতে পারবা, দেখবা লেখচিত্র এত সহজ। এবং লেখচিত্র থাকলে, আমি দেখছি চিত্র থাকলে তোমরা ভালো করো, যাই হোক চিত্র একটু ক্লাসটা পুরোপুরি দেখবা, সুন্দরভাবে লেখচিত্র অঙ্কন করো এবং প্রদর্শন করতে পারবো আমরা। এবং বাংলাদেশের কৃষি খামার কি, কৃষি খামার এবং কৃষি জোত এর স্বরূপ ব্যাখ্যা করতে পারবো, যে কৃষি খামারটা কি, কৃষি জোতটা কি, এই দুটোর ভিতরে পার্থক্য বলতে পারবো। বাস্তব ঘটনা ও তথ্য উপাত্ত বিশ্লেষণ করতে পারবো। বাংলাদেশের কৃষি পণ্যের বিপণন কেমন, বিপণনের সমস্যা কি, এর বাজারজাতকরণ, তারপরে কৃষি পণ্যের সমস্যা কি, কৃষক কেন ঋণ নেয়, এই জিনিসগুলো আমরা জানতে পারবো। তারপরে আসছে তোমার যে বাস্তব চিত্র, ঘটনা, তথ্য উপাত্তের ভিত্তিতে বাংলাদেশের কৃষিখাতের শস্য উৎপাদন, মৎস্য চাষ, গবাদি পশু, হাঁস মুরগি প্রতিপালন, চিংড়ি, মাশরুম, বন, নার্সারি, এই যে এই চাষ টোটাল মিলিয়ে বাংলাদেশের কৃষি ব্যবস্থা কেমন, কৃষি কোন দিকে ধাবিত হচ্ছে, উন্নতির দিকে না অবনতির দিকে, এই জিনিসগুলো আসবে। বাংলাদেশ সরকার কৃষককে কেন লোন দেয় বা ঋণ দেয় স্বল্প আয়ে, তো এই তারপর কৃষিতে জলবায়ু, কৃষিতে তোমার জনসংখ্যার যে চাপ, তারপর আসছে কৃষির হচ্ছে পরিবেশ দূষণ, এ সম্পর্কে, এই টোটাল সম্পর্কে কিন্তু এই অধ্যায়তে আমরা বলা হয়েছে। তো এতে বলা হলে আমরা কিন্তু প্রথমে যে জিনিসটা আরব তোমার বাংলাদেশের কৃষি সম্পর্কে একটু জানবো। তো চিন্তা করো যে একটা কৃষকের যে এরকম একটা প্লট আছে ধরলাম, কৃষি শব্দের মূল উৎসই কিন্তু এখানে বলা হয়েছে যে তোমার জমি চাষবাস করে ফসল উৎপাদন। এই জিনিসটাকে প্রাথমিক পর্যায়ের ইকোনমিক্স বলেছে যে জমি চাষ করব, জমি চাষ করে ওখান থেকে যেই উৎপন্ন হবে তার এটা হচ্ছে তোমার কৃষি, তার মানে সৃষ্টি সম্বন্ধীয়, উৎপাদন সম্বন্ধীয়, তাই না। তো দেখা যাচ্ছে কৃষক কী করে, এখানে জমি প্রথম অবস্থায় কী করে, সে জমি চাষ করে, তাই না, মানে ভূমি কর্ষণ করে। তারপরে জমি চাষ, প্রথম পয়েন্ট আমরা পাই ভূমিকর্ষণ করার পরে সে কী করে, এখানে বীজ বপন করে, ঠিক না, বীজ বপন করে। তোমার মাথায় চিত্র দিয়ে একটু মনে রাখো, তাহলে জিনিসগুলো খুব সহজে মনে রাখবো। তার মানে প্রথম অবস্থায় কী পেলাম আমরা, ভূমিকর্ষণ। দ্বিতীয় অবস্থায় কী পেলাম, বীজ বপন। বীজ বপন করার পরে সে কী করে, এই বীজ বপন করে দিল, মনে করো এই ধান রোপণ করে দিল। ধান রোপণ করে দেওয়ার পরে কী করে, এটা পরিচর্যা করে, ঠিক না, বিভিন্ন ঘাস টাস হলে এটা করে, তারপরে সার দেয় বিভিন্নভাবে। তারপরে আমরা যদি পয়েন্ট আকারে মনে রাখি, তাহলে আমরা এইভাবে মনে রাখবো যে ভূমিকর্ষণ, তারপরে বীজ বপন, পরিচর্যা, তারপরে আছে তোমার ফসল কর্তন। এই 4টে পয়েন্ট মাথায় রাখলে তুমি লিখতে পারবে। তার মানে কৃষি বলতে তুমি কী বোঝো, তখন যদি তুমি এইভাবে বলো যে কৃষি বলতে আসলে সৃষ্টি সম্বন্ধীয় উৎপাদন করাকে বোঝায়। প্রথম অবস্থায় উৎপাদন করাকে বোঝায়। কোনো জমি চাষবাদের মাধ্যমে ফসল বীজ বপন করে পরিচর্যার মাধ্যমে ফসল কর্তন করাকেই কৃষি বলে। মোট কথা হচ্ছে যে হিসাবটা হচ্ছে এরকম, যে আমি একটু কৃষির সম্পর্কে একটু পিছনের ব্যাকগ্রাউন্ড বলি, যে কৃষি হচ্ছে পৃথিবীর প্রাচীন এবং বৃহত্তম শিল্প, সব থেকে প্রাচীন এবং বৃহত্তম শিল্প এখনও পর্যন্ত। এখানে সব থেকে বেশি কর্মসংস্থান রয়েছে।
বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধির চালিকা শক্তি কিন্তু কৃষি। তো যেটা হচ্ছে বাংলাদেশের অর্থনীতির প্রবৃদ্ধির চালিকা শক্তি, কৃষির অগ্রগতির সাথে আবার এই দেশের বিপুল জনগোষ্ঠীর খাদ্যের সরবরাহ রয়েছে, নিশ্চিত করছে। কৃষি ভালো হলে, ধান ভালো হলে, সারা বাংলাদেশে ধান ভালো হলে মানুষের খাদ্য স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবে। ধান ভালো হলো না, মহামারী দেখা দিল, ফসল নষ্ট গেলে মানুষের খাদ্য নষ্ট। তার মানে এই কৃষির অগ্রগতির সাথে বাংলাদেশের মানুষের যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণতা অর্জনের একটা নির্ভরতা রয়েছে। এছাড়াও দেখা যাচ্ছে কি হচ্ছে, এখানে দারিদ্র্য বিমোচন করতে সাহায্য করছে, জীবনযাত্রার মান উন্নয়ন করতে সাহায্য করছে, তারপরে তোমার কর্মসংস্থান বৃদ্ধিতে সাহায্য করছে। তারপরে কি হচ্ছে, এই অগ্রগতির এটা এই যে এই টোটাল মিলিয়ে যেটা অগ্রগতি ঘটছে বাংলাদেশের, তোমার যখনই কিন্তু কর্মসংস্থান বৃদ্ধি ঘটে, তখনই কর্মসংস্থান বৃদ্ধি ঘটে, মানুষের জীবনযাত্রার মান গতদিন বলছিলাম কর্মসংস্থান বৃদ্ধি করা মানে কি, কর্মসংস্থান বেড়ে গেলে মানুষের মাথাপিছু আয় বেড়ে যাবে, মানুষের মাথাপিছু আয় বেড়ে গেলে কী হয়, তার মাথাপিছু জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটে, তখন আবার বৈদেশিক বিনিয়োগ ঘটে, তোমার কোনো বিনিয়োগ বাড়ে, আবার বিনিয়োগ বাড়লে কী হয়, সবার বিনিয়োগ যখন বেড়ে যায় তখন বৈদেশিক বিনিয়োগটাও বেড়ে যায়, এইভাবে চিন্তা করা যায়। তো আমরা আবার কৃষি শব্দটার যে উৎপত্তি, যে তুমি মনে করো যে লিখবা যে যখন কৃষি শব্দটি আসলে কিসের সাথে যুক্ত, উৎপাদন, বাছাইকরণ এবং বাজারজাতকরণ, শস্য বন্টন, গুদামজাতকরণ। এখানে ভালো একটা কথা লুকায় আছে। কৃষক যখন এই যে ফসল উৎপাদন করলো, প্রথম অবস্থায় সে উৎপাদিত ফসল সে ধরলাম বস্তায় নিয়ে চলে আসলো, এরকম বস্তায় সে ফসল পরে, তাই না? যাই হোক, প্রথম অবস্থায় সে যখন কৃষক ধানই ধরো, তুমি ধান ধরতে পারো, পান ধরতে পারো, তো ধান যখন ফসল নিয়ে আসে তারপরে কি করে উনি এই ফসল মাড়াই টাড়াই করে ফসলকে বাছাই করে, কোনটা ভালো কোনটা একটু খারাপ। এই বাছাই করার পরে উনি কি করে, যে বাছাই করার পরে সেটা আবার বন্টন করে ফেলে, কয়েকটা ভাগে বন্টন করে ফেলে। তারপরে কি করে, টোটালটা কিন্তু সে বিক্রি করে না, সে কিছু ফসল কি করে গুদামজাতকরণ করে, আর কিছু ফসল কি করে বাজারজাতকরণ করে। তার মানে এইখানে যে জিনিসটা বোঝাচ্ছে, তোমার উৎপাদন, বাছাইকরণ, বাজারজাতকরণ, শস্য বন্টন, গুদামজাতকরণের সাথে সম্পর্কিত। কৃষির সাথে সম্পর্কিত এই জিনিসগুলো উৎপাদন, বাছাইকরণ, বন্টন, বাজারজাতকরণ, গুদামজাতকরণ, এই সম্পর্কে এই জিনিসগুলোর সাথে সম্পর্কযুক্ত। কৃষি হচ্ছে একটি কি, লাস্টে তুমি বলবে যে কৃষি হচ্ছে একটি উৎপাদন সম্বন্ধীয় কাজ, যা ভূমিকর্ষণ, বীজ বপন, পরিচর্যা, এই যে এখানে বললাম বীজ বপন, পরিচর্যা, তারপরে তোমার যে জিনিসটা আছে ফসল কর্তন থেকে শুরু করে উৎপাদন, সংরক্ষণ এবং বাজারজাতকরণ পর্যন্ত বিস্তৃত। তার মানে কৃষি শুধু উৎপাদন করলেই হবে না, কৃষি এইখান থেকে শুরু করে এই ভূমি থেকে শুরু করে একেবারে বাজার পর্যন্ত বিস্তৃত, যেখানে বাজার বসছে, সে কৃষক এই জিনিসগুলো নিয়ে যে বন্টন করে বাছাইকরণ করে তারপরে সে কিছু গুদামজাতকরণ করছে, তারপরে সে বিক্রি করছে, ঠিক না? সহজ জিনিস, সহজটা একটু বুঝে রাখলে সব জিনিসগুলো তুমি লিখতে পারবা। তো কৃষি কিন্তু এখনকার কৃষি শুধু এই যে ভূমির সাথে যে তোমার ফসল উৎপাদনের সাথে সংশ্লিষ্ট না, কৃষির একটু আওতা বৃদ্ধি পেয়েছে। সেই আওতা বৃদ্ধির কেমন, কৃষি বলতে এখানে অর্থনীতিবিদরা বলছে যে কৃষি বলতে শুধু উৎপাদনকেই বোঝাচ্ছে না, কৃষি বলতে পশুপালনটাও কৃষির অন্তর্ভুক্ত। দেখো কৃষির আওতা কিন্তু ব্যাপক, বৃহত্তর, বেড়ে যাচ্ছে। তার মানে পশুপালন, মাছ চাষ, তারপর আছে মৌমাছি চাষ, তারপরে বনায়ন। দেখো যখন এই টোটালগুলো নিয়ে আসছে তখন এর আওতাটা বৃদ্ধি পেয়ে যাচ্ছে না, অনেক বড় হয়ে যাচ্ছে। পরিবেশ দূষণ এবং বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের অভিঘাত মোকাবেলায় এই কৃষির অগ্রগতি অপরিসীম। কৃষি কিন্তু পরিবেশকে নষ্ট করে না, ঠিক না, পরিবেশকে বরং আরও ভালো করে দেয়। শিল্প কিন্তু পরিবেশকে নষ্ট করে, তুমি দেখো, কারণ শিল্পের বর্জ্য যে নষ্ট হয়ে যাচ্ছে, এই নষ্ট হয়ে বিভিন্ন নদ নদী নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু কৃষি হলে কি হয়, এখান থেকে আরও অক্সিজেন তৈরি হবে। তো এই কৃষির অগ্রগতির সাথে সাথে কিন্তু বাংলাদেশের বর্তমান কৃষিতে যে পারমাণবিক শক্তি, জৈবিক প্রযুক্তি এবং আইসিটির ব্যবহার রয়েছে, এর ব্যাপক সাফল্য দেখা যাচ্ছে এখানে। এই সাফল্যগুলো নিয়ে আমরা এবার আলোচনা করব। যেমনটা বলছিলাম, বাংলাদেশের যে কৃষির কাঠামো, প্রাথমিক অবস্থায় যখন কৃষির কাঠামো আসছে তখন দেখো যে বাংলাদেশের অর্থনীতি আসলে কি। তো বাংলাদেশের অর্থনীতি, যে আমরা কৃষির কাঠামো বলতে গেলে বাংলাদেশের অর্থনীতি হচ্ছে কৃষি নির্ভর। যেই দেশ যে নির্ভর, ওই দেশ অবশ্যই ওই কেন্দ্র করেই গড়ে উঠবে, ঠিক না? তো হিসাবটা হচ্ছে যে আমরা যদি বলি বাংলাদেশের অর্থনীতি হচ্ছে কৃষি নির্ভর, কৃষিকে কেন্দ্র করেই এদেশের অর্থব্যবস্থা গড়ে উঠেছে। তার মানে অর্থব্যবস্থা গড়ে উঠতে হলে আমার কৃষিকে কেন্দ্র করেই গড়ে উঠবে। বিধায় তৃণমূল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কৃষির গুরুত্ব কিন্তু অপরিসীম।
এই গুরুত্ব একটা অনস্বীকার্য। আসলে এখানে সবথেকে বড় একটা পরিমাণ মানুষ কিন্তু এই কৃষিকে কাজ করে। আমি বলছি যে কৃষির ভূমিকা যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ, দেশের অর্থনীতিতে কৃষি এককভাবে সর্ববৃহৎ একটা খাত। কর্মসংস্থানের দিক থেকেও কৃষি এখনও কিন্তু সবথেকে অন্যান্য খাত যেমন কৃষি, সেবা, শিল্প, বাণিজ্য, এখানে এই সমস্ত খাত থেকে কৃষি খাতে সবথেকে বেশি মানুষ কাজ করে। এখানে কাজ করে তোমার 40.60% মানুষ কিন্তু কৃষি কাজ করে। এখানে দেওয়া আছে বইতে দেখবা 2016, আমার ওই সালটা ব্যবহার করতে হবে, কারণ বইতে যে সাল দেওয়া আছে ওই সালটা ব্যবহার করা উচিত। ওই ডাটাটাই আমি খাতায় ইনপুট করব। তো এই যে এই অবস্থা থেকে আমি বলতে পারি যে কৃষি তোমার তৈরি পোশাক এবং নিটওয়্যার, এই দুইটা জিনিসের পরেই কিন্তু কৃষির গুরুত্ব অত্যন্ত বেশি। কৃষির অবদান কেন বেশি দেখো, আমরা যদি তিনটা ধাপ করি, কৃষি থেকে শিল্প, শিল্প থেকে প্রোডাক্ট। তো কৃষির প্রাথমিক দ্রব্য হিসেবে কাজ করে, কৃষি সবসময় প্রাথমিক দ্রব্য হিসেবে কাজ করে। যেমন গম থেকে ময়দা, ময়দা থেকে রুটি। তাহলে গম কোত্থেকে আসে? ভূমি থেকে আসে, মানে প্রাথমিক দ্রব্য আসে কৃষি থেকে। এই জন্য কৃষির গুরুত্ব অপরিসীম। কৃষিকে বাদ দিয়ে কখনো শিল্পকে কল্পনা করা যায় না। তার মানে তোমার যেই দেশ শিল্পে উন্নত, ওই দেশ অবশ্যই কৃষিক্ষেত্র উন্নয়ন ঘটানোর পরেই কেবল শিল্পক্ষেত্রে উন্নয়ন করতে হবে। তার মানে বিভিন্ন অর্থনীতিবিদ বিভিন্নভাবে এই চিন্তাগুলো করেছে যে তোমার শিল্প, কেউ বলেছে শিল্পকে কেন্দ্র করে অর্থনীতি গড়ে উঠবে, কেউ বলছে কৃষিকে, আবার কেউ বলছে না, দুইটাকেই কেন্দ্র করে, অবশ্যই দুইটাকে কেন্দ্র করে গড়ে উঠতে হবে। তো এই দুইটার কথা যদি আমি বলি, তো বলতে পারি তোমার এইভাবে যে তুমি চিন্তা করো যে সাকিব আল হাসান বা আদার্স কোনো ক্রিকেটের কথা যদি বলি, যে তুমি যদি একজন ভালো খেলোয়াড় হতে চাও, ভালো খেলোয়াড়ের ভিডিও দেখতে হবে, তাই না? সে কীভাবে শট করে, কীভাবে করে, তো কীভাবে ডিফেন্স করে, তো তোমাকে ভালো ভিডিও দেখলেই হবে না, তার মানে প্র্যাকটিসও করতে হবে, তার মানে অবশ্যই ফিল্ডে নামতে হবে। তার মানে কৃষিক্ষেত্রে আগে উন্নয়ন ঘটাতে হবে, মাঝখানে তারপরে শিল্পে উন্নয়ন করতে হবে। তো এই গুরুত্বতার দিক থেকে আমরা এভাবে বলতে পারি যে কৃষিকে শুধু যে কর্মসংস্থান এবং তোমার এই গুরুত্ব খাদ্য সম্পূর্ণ গুরুত্ব রাখছে তা কিন্তু না। এটা তোমার জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখছে, এটা টেকসই উন্নয়ন, পরিবেশ বান্ধব। তো পরিবেশ বান্ধব এবং একটি কৃষি ব্যবস্থা জনসাধারণের দীর্ঘমেয়াদী খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের লক্ষ্যে কিন্তু কৃষি অপরিহার্য। তাহলে আমরা এইভাবে বলতে পারি জিনিসটা, যে খাদ্যশস্য উৎপাদনের সম্পূর্ণতা অর্জন এবং দরিদ্র দূরীকরণ, জীবনযাত্রার মান উন্নয়ন, তারপরে তোমার টেকসই উন্নয়ন, তারপর পরিবেশ বান্ধব একটি কৃষি ব্যবস্থা, এই ধরনের এবং মানুষের খাদ্য সম্পূর্ণ করার জন্য কৃষির গুরুত্ব অপরিহার্য এবং অপরিসীম। তো তারপরে যেটা আমরা কৃষি কাঠামো তোমার কেন আমাদের দেশে কৃষি নির্ভর হবে, আসলে একটা জিনিস কল্পনা করা যায় যে যেই দেশ এর জলবায়ু, আমাদের দেশের জলবায়ু কিন্তু একেবারে দারুণ কৃষি নির্ভর। এই দেশের মাটি, এদেশের বাতাস, যেটাই বলো, পুরোপুরি মাটি। তো এই দেশের অধিকাংশ মাটিগুলো কি এঁটেল দোআঁশ, তোমার পলি মাটি, পলি দোআঁশ। এই মাটিগুলো সচরাচর ধান, পাট, ইক্ষু মানে আখ, গম, ভুট্টা, আলু এসব শস্য খুব ভালো হয়। তো এই শস্যগুলো ভালো হওয়ার কারণে দেখো, মানে মাটিতে ফেললেই এ মাটি যেন আসলে সোনার মতো, সোনার ফসল ফলে। তো ভূমিতে কোনো কিছু দিলেই আমরা সেখান থেকে ভালো একটা ফসল পাই। তার মানে এখানে যখন আবহাওয়া, জলবায়ু, তোমার পরিবেশ বান্ধব যেই ফসল, এই ফসলগুলো থেকে আমরা অনেক ভালো একটা ফসল আশা করতে পারি। আমরা এবার সমীকরণ দেখব, সমীকরণ থেকে তোমার দেখব। তো আমরা যেটা দেখছিলাম যে তোমার বাংলাদেশের মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, এঁটেল দোআঁশ মাটি, পলি মাটি, এই মাটিগুলোর উর্বরতার কারণেই এদেশের কিন্তু কৃষি বান্ধব এবং জলবায়ুটাও আসলে কৃষি বান্ধব। তো যাই হোক, এবং কৃষির একটা বাংলাদেশ কৃষি নির্ভর একটা দেশ, যেটা আসবো আমরা। এই সমীকরণটা তোমার মনে রাখতে হবে না, সমীকরণ মনে রাখার দরকার নেই, সমীকরণ আমরা দেওয়া থাকবে, বইতে দেওয়া আছে। এই সমীকরণটা জাস্ট আমাদের পড়ার ক্ষেত্রে কাজে লাগবে। তো সমীকরণে দেখো, আমরা কৃষি, শিল্প এবং সেবা এই তিনটা খাতের অবস্থা কি সেটা দেখব। তো এই সারণী থেকে কি দেখা যাচ্ছে? সারণী থেকে দেখা যাচ্ছে তোমার যে জিডিপির পরিমাণ, বাংলাদেশের যে জিডিপিতে কৃষির যে অবদান এবং শিল্পের যে অবদান এবং সেবার যে অবদান, এই তিনটা জিনিস দেখানো রয়েছে। এই তিনটা জিনিস এখানে শিল্প খাতের অবদান, আমাদের এখানে বাংলাদেশের কৃষি খাতের কী অবস্থা, 33.07 থেকে 1980 ধরেছি, কিন্তু এটা সাল, খাত, কৃষি, শিল্প, সেবা। তো 1980 থেকে দেখো এখানে 1900 লেখিনি আমি, পরে
1980 থেকে 1981, 1985 থেকে 86, এভাবে 90 থেকে 91, সবগুলোই 1900। তারপরে 2001 থেকে 2001, 2005 থেকে 6, 2016 থেকে 17, এই অবস্থাগুলো 17 পর্যন্ত তুলে দেওয়া আছে এই ডাটাটা। তো কৃষির অবস্থা কী ছিল? 1980 থেকে 81-তে কৃষির যে জিডিপির পরিমাণ ছিল 33.07, তারপরে আস্তে আস্তে 31, 29, 25, 25, 19, 14 দশমিক সামথিং, আমাদের দরকার নাই। তো হিসাবে দেখা যাচ্ছে যে কৃষিতে জিডিপির পরিমাণ কিন্তু আস্তে 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 হ্রাস পাচ্ছে। এইটা একটা ভালো দিক না খারাপ দিক তোমার মনে হচ্ছে? আমি জানি না, তুমি বলো তো যে ভালো দিক না খারাপ দিক। আসলে এটা কিন্তু খুব বেশি খারাপ দিক না। কেন খারাপ দিক না? একটা মিনিমাম একটা পর্যায়ে থাকার পরে যদি কৃষির তোমার জিডিপি হ্রাস পায়, তাহলে কিন্তু শিল্পের জিডিপি বাড়তে থাকবে। দেখো, তো ওই কাঁচামাল আর কি, যেই কাঁচামাল যেই পর্যন্ত প্রোডাক্টটা আমি দিতে পারবো শিল্পকে, সে পর্যন্ত থাকার পরে মিনিমাম পর্যায়ে কমতে থাকলে সমস্যা নেই। তো শিল্প আসছে 17, তারপর দেখো 19, মানে 17.31, 19.13, তারপরে 21, তারপরে 24 দশমিক সামথিং আছে, 26, 25, 32। এই অবস্থা থেকে তার মানে কৃষির অবস্থা কি দেখো, কৃষির আমরা এরকম চিত্র করে নিই যে আস্তে 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 ক্রমহ্রাসমান, তার মানে কৃষি টিউ কি আস্তে আস্তে ক্রমহ্রাসমান। কিন্তু শিল্প আস্তে আস্তে কী অবস্থা আছে, এটা আস্তে আস্তে ক্রমবর্ধমান টিউ। তোমরা দেখেছো এই টিউগুলো, তাই না? এই টিউগুলো আমরা দেখছি। টোটাল ইউটিলিটি কীভাবে বাড়ে? কখনও ক্রমবর্ধমান হারে বাড়ে, কখনও ক্রমহ্রাসমান হারে বাড়ে। তো কৃষির ক্ষেত্রে আস্তে 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 ক্রমহ্রাসমান অবস্থায় যাচ্ছে, আর শিল্পক্ষেত্রে আস্তে আস্তে ক্রমবর্ধমান অবস্থায় যাচ্ছে। শিল্পক্ষেত্রে ক্রমবর্ধমান যাওয়াটা কিন্তু ভালো, দেশ উন্নয়ন ঘটছে, দেশে বেশি বেশি উন্নয়ন হচ্ছে, এই কারণে শিল্পক্ষেত্রে আস্তে আস্তে বেশি হচ্ছে। সেবা খাতের গতানুগতিক অবস্থা দেখো 49 দশমিক সামথিং, 49, 49, 49, সবগুলো 49.62, 49.73, 49.62, আবার 49.73, আবার 49, 45, 49, 54.22, 52.58। মানে সেবা খাতটা বেশ সমান্তরাল অবস্থায় আছে। মোটামুটি আমরা ধরতে পারি যে সেবা খাতটা হয়তো এরকম যাচ্ছে, মানে একটা ভালো সিচুয়েশনে আছে। এখানে একটা মিনিমাম মেজারমেন্ট পরিমাণ ভালো অবস্থায় রয়েছে। তো এই অবস্থা থেকে দেখতে পারি আমরা যে কোন খাতের জিডিপির, কৃষি খাতের অবদান কেমন, শিল্প খাতের অবদান এবং সেবা খাতের অবদান কতটুক বৃদ্ধি পেয়েছে, কীভাবে আসছে। তো বাংলাদেশের কাঠামো, কৃষি অর্থনীতির কাঠামো আমরা পয়েন্ট আকারেই মনে রাখবো প্রাথমিক অবস্থায়। এখন এখানে যে দেওয়া আছে তোমার খামারের আয়তন, প্রথম পয়েন্টগুলো আমরা দেখব। খামারের আয়তন দেওয়া আছে। এখন খামারের আয়তনে বলছে জমির মালিকানা ভিত্তিতে খামারকে 6 ভাগে ভাগ করা হয়েছে। আর তোমার আয়তন ভিত্তিতে যেটা বলা হচ্ছে, আয়তনে বা প্রসারিত দৃষ্টিকোণ থেকে 4 ভাগে ভাগ করা হয়েছে। আমার লাগবে এই 4 প্রকার, ঠিক আছে? এই 4 প্রকার জিনিসটা তুমি কিন্তু মাথায় রাখো। এই 4 প্রকার কত পার্সেন্ট তোমার মাথায় রাখলে সুবিধা হবে। তো আমরা দেখতে পেলাম যে কৃষির অবস্থা আস্তে আস্তে কমছে, শিল্পের অবস্থা আস্তে আস্তে বাড়ছে। শিল্প বাড়া মানে খুব ভালো, কিন্তু তাই বলে কৃষিকে একেবারে বিনাশ করে দেওয়া যাবে না, কারণ কৃষি থেকেই তোমাকে প্রাথমিক দ্রব্য নিতে হবে, ঠিক না? কৃষি থেকে প্রাথমিক দ্রব্য নিয়ে শিল্পে দিতে হবে, শিল্প থেকে আবার দ্রব্য তৈরি করা হবে, তারপরে আমরা বাজারজাতকরণ করব। এবং যেটা বলছিলাম যে এখানে প্রান্তিক খামার, যাদের জমির পরিমাণ, প্রসারিত দৃষ্টিকোণ দেখো, প্রসারিত দৃষ্টিকোণ থেকে এই যে খামারের প্রকার, এই জিনিসটা আমার কিন্তু লাগবে, কারণ এখান থেকে এমসিকিউ থাকবে এবং এখান থেকে প্রশ্ন থাকলে আমি লিখে দিতে পারবো। প্রসারিত দৃষ্টিকোণ থেকে খামার 4 প্রকার। এখানে বলা আছে প্রান্তিক খামার। তো প্রান্তিক খামার আমি মনে রাখবো কী করে? যে 0.05 মনে রাখার একটা কৌশল আছে। 0.05 মনে রাখার কৌশল, 0.05 মনে রাখার কৌশল কি দেখো, যে 0.05 যেটা বলা হচ্ছে, এই জিনিসটা মনে রাখবো কীভাবে? আমি এই যে তুমি আর্সেনিক জানো না? বাংলাদেশে বিভিন্ন টিউবওয়েলে আর্সেনিক আছে না? তো এই আর্সেনিকের গ্রহণীয় মাত্রা, WHO এর মতে যে আর্সেনিকের গ্রহণীয় মাত্রা, টিউবওয়েলে আছে না, কিছু টিউবওয়েলে লাল করে দেওয়া, কিছু সবুজ করে দেওয়া, এই আর্সেনিকের গ্রহণীয় মাত্রা কিন্তু 0.05। তোমরা হয়তো জানো। 0.05 না বলে 0.05 বললেও হবে। ওই 0.05কে আমি এখানে নিয়ে চলে আসলাম, যে প্রান্তিক খামারে 0.05 একরের কম যারা প্রান্তিক পর্যায়ে আছে, মানে কৃষকদের একটা ফ্যাসিলিটিস ভাগ করে দেওয়া আর কি। তো এই প্রান্তিক খামারি তারাই যারা 0.5 এর নিচেই অবস্থান করবে। এবার ক্ষুদ্রায়তন খামার কি দেখো, এই জিনিসটা এখানে নিয়ে চলে আসলাম 0.5, ওই যে আর্সেনিকের গ্রহণীয় মাত্রা 0.5,
বা 0.05 সরি 0.05 এই এর থেকে তোমার 2.29% একক। তো এখানে আমি কীভাবে মনে রাখতে পারি, এখানে তোমার মনে রাখার জন্য একটু কৌশলী হতে হবে। 2 ডবল 4, 4 ডবল কত 8 হওয়ার কথা ছিল, 9 হয়ে গেল। যাই হোক 2.249 এটা মনে রাখলেই হবে। তো 2.49 এই জিনিসটা মাথায় রাখতে হবে। তার মানে প্রান্তিক খামারের 0.05 আর ক্ষুদ্রায়তন খামারে কী হবে, ওই 0.05কে টান দিয়ে নিচে নিয়ে নিয়ে যাবে এবং 2 ডবল 4, 4 ডবল 8 হওয়ার কথা না হয় 9 হবে। তার মানে 2.49%। এবার এই 2.49%-এর ভিতরে যারা অবস্থান করবে এরা আছে ক্ষুদ্র আয়তন অবস্থা। ক্ষুদ্র আয়তন মাঝারি খামারের আয়তন যে অবস্থায় থাকবে, এই 2.49 নিয়ে আসছিলাম, তো ওখান থেকে 2.50 চলে আসলো। 2.50 থেকে 7 ওই আবার ওই 4.9 নিয়ে চলে আসলাম এখানে, মানে আগেরটার সাথে কিন্তু এটা মিল আছে, তাই না? তো এইসবটা কি দেখা যাচ্ছে, তোমার মাঝারি খামারের আয়তন কী হবে, মাঝারি খামারের আয়তন কি 2.50, এই 2.50 থেকে 4 ওই যে আবার 4.9 থেকে 7.49, তার মানে এখানে যোগ হলো কত দেখো, 5 যোগ হয়েছে, তাই না? 5 আর 2 7, 5 যোগ হয়ে 7 হয়ে গেলে, 2 এর সাথে 5 যোগ করলে 7। তুমি একটু চিন্তা করলে লিখতে পারবা খুব সহজে জিনিসটা। তারপরে বৃহদায়তন খামার কি, বৃহদায়তন খামারের অবস্থা থাকবে ওই তোমার 7.49, মানে 7.50 থেকে 7.50 বেশি একর। এই প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি আয়তনের অবস্থা কিন্তু আমরা ব্যাখ্যা করতে পারবো এবং এই জিনিসটা মাথায় রাখতে পারবো। তারপরে দেখো এখানে যে পয়েন্ট আকারে বলা হচ্ছে যে তার মানে তুমি এটা দেখবা যে দরিদ্র প্রবণতা, জিডিপিতে অবদান, কৃষিতে শ্রম শক্তি, তারপরে কৃষি পণ্যের রপ্তানি, কৃষির ব্যবস্থাপনা, আধুনিক প্রযুক্তির প্রয়োগ বাংলাদেশের এখন অর্থব্যবস্থা যে কৃষি অবস্থা বিরাজ করছে, এখানে কিন্তু তোমার টিলার দিয়ে চাষ করা হচ্ছে, তারপরে ধান কাটা মেশিন নিয়ে আসা হচ্ছে, ধান মাড়ার জন্য মেশিন নিয়ে আসা হচ্ছে, মেশিন প্রয়োগ করা হচ্ছে তখনই এখানে প্রযুক্তি, তোমার যে যন্ত্রপাতির প্রয়োগ করা হচ্ছে, প্রযুক্তি ব্যবহার করে কাজ করা হচ্ছে। তারপরে আছে তোমার কৃষক সহায়তা কর্মসূচি, তারপরে আছে কৃষি বিমার প্রচলন, তারপরে কৃষি পণ্যের ধরন, কৃষি খাত এবং উপখাত, তারপরে কৃষির ঋণ, তারপরে তোমার খাদ্যশস্য আমদানি, বীজ উৎপাদন, সেচ। মিনিমাম 10টা পয়েন্ট মাথায় রাখলে তুমি সুন্দরভাবে জিনিসটা বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো ব্যাখ্যা করতে পারবা। তো বাংলাদেশের অর্থনৈতিক কাঠামো ব্যাখ্যা করতে পারলে কিন্তু আমাদের এখানে একটা ভালো প্রশ্ন চলে আসলো। আমরা এই প্রশ্ন আসলে আমরা নিশ্চয়ই অ্যান্সার করতে পারবো ভালো মতো। তো আশা করি এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো এবং ভালো করে দেখো এবং এই জিনিসটা নিয়ে একটু চিন্তা করলে তুমি কিন্তু এই সুন্দরভাবে উত্তর দিতে পারবা। পরের ক্লাসে আমরা আয়তলেখ আঁকা শিখবো। আয়তলেখ থেকে আমরা কীভাবে গণসংখ্যা রেখা দেখানো যায় পরের ক্লাসে দেখব। আয়তলেখ দেখানো খুব সহজ, আয়তলেখ দেখাতে চেয়েছিলাম এই ক্লাসে, কিন্তু পরবর্তী ক্লাসে দেখাবো। ওকে, ভালো থাকো সবাই, সুস্থ থাকো, পরবর্তী এপিসোডে দেখা হবে। আল্লাহ হাফেজ।